10 বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে যখন তার ছেলে আইপিএস অফিসারের উজ্জ্বল বর্দি পরে ফিরে আসার স্বপ্ন সত্যি হতে চলেছিল, তখনই বুড়িমা চৌরাস্তায় ভিক্ষা মাংতে মাংতে মিলল। তারপর যা হয়েছিল তা ছিল শুধু এক মা ছেলের মিলন নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ের এক অসাধারণ এবং আবেগঘন কাহিনী, যা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। বন্ধুরা, সেদিন শীতের মৃদুমন্দ রোদ শহরের সবচেয়ে জনবহুল চৌরাস্তায় ধুলোবালি ও ধোঁয়ার ঘন আস্তরণের মাঝ দিয়ে ভেসে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু সেই রোদে কোনো উষ্ণতা ছিল না, যেন সে শুধু আলো ছড়িয়ে দিচ্ছিল, কোনো স্বস্তি নয়। ট্রাফিক সিগন্যালের একেবারে পাশে ফুটপাতের ভাঙা প্রান্তে এক বুড়ি মহিলা ছেঁড়া বাদামি শালে নিজেকে জড়িয়ে কুঁকড়ে বসেছিল। তার সামনে রাখা ছিল এক বাঁকা অ্যালুমিনিয়ামের বাটি, যার আওয়াজ প্রতিবার বেজে উঠত যখন কেউ শিক্ষা তার মধ্যে ফেলত। কিন্তু সেই আওয়াজেও এখন আর কোনো আশা অবশিষ্ট ছিল না। তার হাত কাঁপছিল, ঠোঁট শুকিয়ে একেবারে ফেটে গিয়েছিল, চোখ দুটো গর্তের মতো ডুবে গিয়েছিল। কিন্তু সেই চোখে এক অদ্ভুত অপেক্ষার আলো জ্বলছিল। সে প্রত্যেক আসা যাওয়া করা মুখকে এমন করে তাকিয়ে দেখত যেন কাউকে চিনে ফেলার প্রাণপণ চেষ্টা করছে, এবং প্রতিবারই রাস্তার সেই দূরের মোড়ের দিকে অবশ্যই তাকাত যেখান থেকে পুলিশের গাড়িগুলো আসত। তার ঠোঁট থেকে অত্যন্ত ধীর ও ক্ষীণ আওয়াজ বেরিয়ে আসত, "বেটা, ভগবানের নামে কিছু দিয়ে দাও।" কিন্তু ট্রাফিকের অবিরাম শোরগোলে সেই আওয়াজ একেবারে হারিয়ে যেত। লোকেরা আসত, দেখত না। কেউ সিক্কা ছুঁড়ে দিত, কেউ গাড়ির সীসা তুলে নিত, কেউ মুখ ফিরিয়ে নিত। কিন্তু সেই মহিলা প্রতিবার একই অটুট আশা নিয়ে মাথা তুলত, যেন তার গভীর বিশ্বাস ছিল যে একদিন তার ছেলে পূর্ণ বর্দি পড়ে এই রাস্তা দিয়ে আসবে এবং তাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তাকে এটা জানা ছিল না যে তার ছেলে জিন্দা আছে কিনা, কোথায় আছে, কোন অবস্থায় আছে। কিন্তু আশা তার ভিতরে এখনও প্রাণবন্তভাবে শ্বাস নিচ্ছিল, এবং সেটাই তাকে প্রতিদিন এই চৌরাস্তায় টেনে আনত। তখন হঠাৎ করে চৌরাস্তায় তুমুল হইচই শুরু হয়ে গেল। ট্রাফিক পুলিশ হাত তুলে সব গাড়ি থামিয়ে দিল। সিপাহীরা জোরালো আওয়াজ করে লোকজনকে সাইডে সরিয়ে দিতে লাগল, এবং দূর থেকে লাল নীল বাতির ঝলক ধুলোকে চিরে চিরে চৌরাস্তার দিকে এগিয়ে আসতে লাগল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এক সাদা ফরচুনার এসে মাঝ রাস্তায় থেমে গেল, যার বোনেটে অশোক চিহ্ন ঝকঝক করে চমকাচ্ছিল, এবং নম্বর প্লেটের উপরে মোটা অক্ষরে লেখা ছিল আইপিএস। দরজা খুলে গেল, এবং ভিতর থেকে নেমে এলো এক লম্বা কঠিন চেহারার যুবক অফিসার। তার পোশাক একদম নিখুঁতভাবে প্রেস করা ছিল, কাঁধে 3 তারা উজ্জ্বল হয়ে চমকাচ্ছিল। তার চালে এমন অটুট আত্মবিশ্বাস ছিল যেন সে জীবনের প্রতিটি কঠিন বাধাকে পায়ের তলায় পিষে সামনে এগিয়ে যাওয়া শিখে নিয়েছে। সে চারদিকে এক তীক্ষ্ণ নজর বুলিয়ে নিল, সিপাহীদের কয়েকটি নির্দেশ দিয়ে দিল, এবং তারপর হঠাৎ তার দৃষ্টি সেই কোণের দিকে পড়ল যেখানে সেই বুড়ি মহিলা বসেছিল। সে তখনও বাটি সামনে বাড়িয়ে ধীর আওয়াজে বলে যাচ্ছিল, "বেটা, 2 দিন ধরে কিছু খাইনি।" এবং এই আওয়াজ সেই অফিসারের কানে পৌঁছে যেন পুরো সময়কে থামিয়ে দিল। তার পা সেখানেই জমে গেল। হৃদয়ের ধড়কন হঠাৎ প্রচণ্ড জোরে চলতে শুরু করল, আর তার চোখের সামনে শৈশবের এক ঝাপসা ছবি ভেসে উঠল। একটি ছোট্ট ঝুপড়ি, চুল্লির লাল আগুন, আর এক মহিলা যে তাকে নিজের হাতে রুটি খাওয়াতে খাওয়াতে বলতো, "আমার বেটা বড় হয়ে অফিসার হবে, পোশাক পরবে, আমাকে এই গরিবি থেকে বের করে নিয়ে যাবে।" সে তুরন্ত মাথা ঝাঁকিয়ে নিজেকে বোঝালো যে এটা নিছকই এক কাকতালীয় ঘটনা। কিন্তু তার পা নিজের অজান্তেই সেই মহিলার দিকে এগিয়ে যেতে লাগল। যত সে কাছে আসছিল, তার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা ক্রমশ বেড়ে উঠছিল। শ্বাস ভারী হয়ে আসছিল, আঙুলগুলো কাঁপছিল, আর হৃদয়ের মধ্যে এক অজানা ভয়ে জন্ম নিচ্ছিল, যাকে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। এখন সে বুড়ি মহিলার একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে ঝুঁকে তার মুখ দেখার চেষ্টা করল, কিন্তু মহিলা মাথা নিচু করে রেখেছিল। তার সাদা চুল চেহারার ওপর ছড়িয়ে পড়েছিল, ঝুরঝুরে ভাঁজে ভরা মুখ, গর্তে ডুবে যাওয়া চোখ। কিন্তু তার গালে একটি ছোট্ট কালো তিল ছিল, সেই একই জায়গা, সেই একই আকার। এবং সেই মুহূর্তে বিক্রমের ভিতরে কিছু একটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখে আঁসু ভরে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, এবং অত্যন্ত ধীর আওয়াজে তার ঠোঁট থেকে বেরিয়ে এলো, "মা।" বুড়ি মহিলা প্রথমে কিছুই শুনতে পেল না, যেন তার মনে হলো কেউ তামাশা করছে। কিন্তু যখন সে আবার সামান্য জোরে বলল, "মা, আমি বিক্রম," তখন তার হাত হাওয়াতেই থেমে গেল, বাটি কাঁপতে শুরু করল, এবং সে ধীরে ধীরে মাথা তুলল।
তার ঝাপসা চোখ সেই অফিসারের মুখের উপর স্থির হয়ে গেল। কয়েক মুহূর্ত সে শুধু তাকিয়ে রইল, যেন স্মৃতির ঘন কুয়াশার ভিতর থেকে কোনো পরিচিত মুখকে চিনে ফেলার প্রাণপণ চেষ্টা করছে। এবং তারপর তার কাঁপা ঠোঁট থেকে ভালা আওয়াজ বেরিয়ে এলো, বিক্রম। সেই একটিমাত্র শব্দে সেই কঠিন আইপিএস অফিসারের সম্পূর্ণ দুনিয়া নাড়িয়ে দিল। তার বর্দির কঠোরতা, তার চোখের শীতলতা, তার কণ্ঠস্বরের দৃঢ়তা, সবকিছু সেই মুহূর্তে গলে জল হয়ে গেল। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মাথায় এক নতুন প্রশ্ন বিদ্যুতের মতো ঝলসে উঠল। তাকে তো বলা হয়েছিল যে তার মা মারা গেছে বছরের পর বছর আগে, ভুক আর অসুখে। তো যদি সে জীবিত থাকে, তবে তাকে তার থেকে দূরে কে সরিয়ে রেখেছিল এবং কেন? চৌরাস্তায় দাঁড়ানো ভিড় বুঝতে পারছিল না যে এক আইপিএস অফিসারের চোখে আঁসু কেন, এবং এক ভিকারিন কাপা হাতে তার মুখ ছুঁয়ে দেখার চেষ্টা কেন করছে। কিন্তু সেই মুহূর্তে সেখানে শুধু এক ছেলে ছিল যে তার মাকে চিনে ফেলার চেষ্টা করছিল, এবং এক মা ছিল যে তার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার ভয় আর আনন্দের মাঝে কাঁপছিল। এবং গল্পের আসল ঝড় এখন শুরু হতে যাচ্ছিল। চৌরাস্তায় দাঁড়ানো মানুষদের কাছে সেটা শুধু এক অদ্ভুত দৃশ্য ছিল, এক আইপিএস অফিসার এবং এক ভিখারিন। কিন্তু বিক্রমের কাছে সেই মুহূর্ত তার পুরো জীবনকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছিল। তার চোখে জমে থাকা আঁসু এখন ঝরে পড়তে প্রস্তুত ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ বর্দি তাকে দুর্বল হওয়ার অনুমতি দিত না। সে ধীরে ধীরে ঝুঁকে সেই বুড়ি মহিলার কাঁপা হাতগুলো নিজের হাতের মধ্যে তুলে নিল, এবং সেই স্পর্শ যেন দুজনের মাঝে গত 10 বছরের সমস্ত দূরত্ব এক নিমেষে মুছে দিল। বুড়ি মহিলার আঙুলগুলো তার হাতগুলোকে এমন করে আঁকড়ে ধরেছিল যেন সে ভয় পাচ্ছিল যে কোথাও এটা স্বপ্ন না হয়ে যায়, কোথাও সে আবার তাকে হারিয়ে না ফেলে। তার চোখ থেকে আঁসু গড়িয়ে পড়ল এবং ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তুই সত্যিই আমার বিক্রম? আমি তো সবাইকে বলতে শুনেছিলাম যে তুই মারা গিয়েছিস। এটা শুনতেই বিক্রমের বুকের ভিতর যেন কেউ তীব্র ছুরি ঘুরিয়ে দিয়েছিল। তার শৈশবের সেই রাত মনে পড়ে গেল, যখন গাঁয়ের কয়েকজন লোক তাকে বলেছিল যে তার মা অসুখে মারা গেছে এবং তাকে শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে এক অনাথ আশ্রমে। এটা বলে যে এখন তার এই দুনিয়ায় আর কেউ নেই। সেই রাত, সেই যন্ত্রণা, সেই একাকিত্ব সবকিছু একসঙ্গে তার স্মৃতিতে ফিরে এলো। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, মা, তুই জীবিত ছিলি তো আমাকে কেন খুঁজলি না? আমাকে কেন ছেড়ে দিলি? এটা প্রশ্ন ছিল না, এটা 10 বছরের জমা যন্ত্রণা ছিল যা তার ভিতর থেকে ফেটে বেরোচ্ছিল। বুড়ি মহিলা তার মুখ নিজের 2 হাতের মধ্যে তুলে নিল, তার চোখের দিকে তাকালো এবং মাথা নেয়ে কেঁদে ফেলল। আমি তোকে ছেড়ে দিইনি বেটা, আমাকে তোর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিক্রমের কানে এই শব্দ হাতুড়ির মতো বাজতে লাগল, ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার ভিতরের অফিসার এখন পুরোপুরি জেগে উঠেছে, তার চোখে আশুর সঙ্গে সঙ্গে রাগের আগুনও জ্বলে উঠল। সে মাকে সাহায্য করে দাঁড় করালো, নিজের গার্ডকে ইশারা করল এবং বলল, গাড়ি নিয়ে আয়। কিন্তু বুড়ি মহিলা ভয়ে কেঁপে উঠল, না বেটা, আমাকে পুলিশের সঙ্গে নিয়ে যাস না, লোকেরা মারবে। এটা শুনে বিক্রমের হৃদয় আরও ভেঙে গেল। তার মা পুলিশকে ভয় পাচ্ছিল, সেই পুলিশকে যার সে নিজে অফিসার। বিক্রম খুব ধীরে বলল, ভয় পাস না মা, এখন তোর বেটা আইপিএস, কেউ তোকে হাত লাগাবে না। এটা শুনতেই বুড়ি মহিলা তাকে এমন করে দেখল যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে তার সেই রোগা পাতলা খিদে কাতর বাচ্চাটা আজ এত বড় বাড়তি পড়ে তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু তার মুখে আনন্দের চেয়ে বেশি ভয় ছিল, যেন তার জানা ছিল যে এই সত্যের পিছনে কোনো বড় অন্ধকার লুকিয়ে আছে। সে কাঁপা গলায় বলল, বেটা, তুই এখান থেকে চলে যা। যারা আমাদের আলাদা করেছিল তারা খুব ক্ষমতাশালী। যদি তাদের কানে যায় যে তুই জীবিত আছিস এবং আইপিএস হয়ে গিয়েছিস, তো তারা তোকেও মেরে ফেলবে। এটা শুনে বিক্রমের চোখে এক ঠান্ডা আলো জ্বলে উঠল। এখন এটা শুধু এক ছেলের গল্প রইল না, এটা এক আইপিএস অফিসারের লড়াই হয়ে উঠছে। সে মাকে গাড়িতে বসিয়ে দিল। পুরো ভিড় অবাক হয়ে দেখছিল, এক ভিখারিনকে এক আইপিএস অফিসার নিজের সরকারি গাড়িতে বসাচ্ছে। সিপাহীরাও বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু কারোর সাহস ছিল না কিছু জিজ্ঞাসা করার। গাড়ি চলতে শুরু করল এবং চৌরাস্তা পিছনে পড়ে রইল, কিন্তু সেই চৌরাস্তায় পড়ে রইল বিক্রমের শৈশব, তার যন্ত্রণা, তার অসম্পূর্ণ স্মৃতি। গাড়ির ভিতর কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করল। তারপর বিক্রম ধীর গলায় জিজ্ঞাসা করল, মা, সত্যি করে বল, আমাকে তোর থেকে কে ছিনিয়ে নিয়েছিল? বুড়ি মহিলার চোখে আবার ভয় ফিরে এলো। সে জানালার বাইরে তাকালো, যেন নিশ্চিত করছিল যে কেউ শুনছে না, এবং তারপর অত্যন্ত ধীর শব্দে বলল, তোর চাচা এবং গায়ের সরপঞ্চ। বিক্রমের রক্ত গরম হয়ে উঠল,
তার মনে পড়ে গেল যে তার বাবার মৃত্যুর পর সেই লোকেরাই বাড়িতে আসত যেত, সেই তাকে অনাথাশ্রমে পাঠানোর কথা বলছিল, সেই মাকে বোঝাচ্ছিল যে শহরে গিয়ে চিকিৎসা করাও, এবং তারপর একদিন সে সব কিছু হারিয়ে বসল। মা এগিয়ে বলল যে কিভাবে জমির লোভে তার চাচা তাকে গা থেকে বের করে দিয়েছিল, কিভাবে তাকে পাগল বলে ঘোষণা করা হয়েছিল, কিভাবে তাকে শহরে এনে ফেলে দেওয়া হয়েছিল, এবং কিভাবে বছরের পর বছর সে তাকে খুঁজে বেরিয়েছিল, মন্দিরে, আশ্রমে, রেল স্টেশনে, কিন্তু তাকে কখনো তার বিক্রম মেলেনি। এটা শুনতে শুনতে বিক্রমের মুঠি শক্ত হয়ে গেল। তার চোখে এখন আঁসু ছিল না, শুধু আগুন জ্বলছিল। সে মনে মনে শপথ নিল যে তার মাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে তাকে সে আইনের সামনে মাথা নত করিয়ে ছাড়বে। কিন্তু তখন মা তার হাত চেপে ধরল, বেটা, বদলা নিস না, আমাকে শুধু তুই ফিরে পেয়েছিস, এখন আমার আর কিচ্ছু লাগবে না। এটা শুনে বিক্রমের হৃদয় আবার ভেঙে গেল। একদিকে তার কর্তব্য ছিল, আইন ছিল, ন্যায় ছিল, এবং অন্যদিকে তার মা ছিল যে শুধু তাকে পেয়ে খুশি হয়েছে এবং কোনো লড়াইয়ে তাকে হারাতে চায় না। গাড়ি শহরের রাস্তায় ছুটে চলছিল, কিন্তু বিক্রমের মাথায় অতীত আর বর্তমানের সংঘাত চলছিল। সে বুঝে গিয়েছিল যে এই গল্প শুধু মা ছেলের মিলনের নয়, এটা এক ষড়যন্ত্রের গল্প, এক প্রতারণার গল্প, এবং এখন এটা এক আইপিএস অফিসারের লড়াই হয়ে উঠছে। গাড়ি শেষ পর্যন্ত সরকারি বাংলোর গেটের সামনে থামল। গার্ড স্যালিউট দিল, কিন্তু আজ বিক্রম স্যালিউটের জবাব দিল না। সে মায়ের হাত ধরল, তাকে সাহায্য করে ভিতরে নিয়ে গেল, এবং সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে প্রথমে তার মাকে সেই জীবন দেবে যার সে হকদার, এবং তারপর সেই লোকদের খুঁজে বের করবে যারা তার জীবন ধ্বংস করেছে। কিন্তু তাকে এটা জানা ছিল না যে যাদের সঙ্গে সে মোকাবিলা করতে যাচ্ছে তারা শুধু তার চাচা এবং সরপঞ্চ নয়, বরং তাদের পিছনে এক পুরো নেটওয়ার্ক আছে যে বছরের পর বছর গরিবদের জমি জবরদখল করে তাদের রাস্তায় ফেলে দিচ্ছে। এবং এখন সেই নেটওয়ার্কের নজর তার ওপরও পড়তে চলেছে, এবং গল্প এখন আসল মোড় নিতে চলেছে, কারণ পরবর্তী পদক্ষেপ বিক্রমকে শুধু সত্যের কাছে নয় বরং বিপদের আরও কাছে নিয়ে যাবে। সরকারি বাংলোর ভিতর পা রাখতেই বুড়ি মা যেন ভয়ে সিটিয়ে গেল। এত বড় কুঠি, চকচকে মেঝে, দেয়ালে টাঙানো ছবি, গার্ডদের স্যালিউট, এসব তার কাছে কোনো স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে বারবার নিজের নোংরা পা পিছনে টেনে নিচ্ছিল, যেন ভয় পাচ্ছিল যে কোথাও এই সাদা মেঝে নোংরা না করে ফেলে। বিক্রম তুরন্ত এক নোকরানিকে ডেকে বলল, প্রথমে মায়ের জন্য গরম পানি আনো এবং সাফ কাপড়। তার কণ্ঠস্বরে সেই আইপিএসের দৃঢ়তা ছিল, কিন্তু চোখে শুধু ছেলের মমতা। মা কুর্সিতে বসেছিল, কিন্তু সে কুর্সিতে নয়, নিজের অতীতের ওপর বসেছিল। তার মুখে লজ্জা, ভয় এবং আনন্দ একসঙ্গে ফুটে উঠছিল। সে ধীরে জিজ্ঞাসা করল, বেটা, এসব তোর? বিক্রম হালকা হাসির সঙ্গে বলল, না মা, এসব সরকারের, আমার তো শুধু তুই। কিছুক্ষণ পর যখন মা গোসল করে সাফ শাড়ি পরে এলো, তখন বিক্রম তাকে চিনতেই পারল না। সেই মুখ, সেই তিল, সেই চোখ, শুধু এখন তাতে নোংরার জায়গায় এক হালকা জ্যোতি ফুটে উঠেছে। সে তার সামনে বসে গেল এবং তার চুলের ওপর হাত বুলাতে লাগল, ঠিক যেমন শৈশবে বুলাত। বিক্রম চোখ বন্ধ করে ফেলল। 10 বছরের যন্ত্রণা সেই এক স্পর্শে গলে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তার ভিতরে আরেক অনুভূতি জেগে উঠল, রাগ। সে চোখ খুলল এবং সোজা জিজ্ঞাসা করল, মা, চাচা এমন কেন করল? মা গভীর শ্বাস নিল, যেন সে সেই যন্ত্রণা আবার জীবন্ত করতে চাইছিল না, কিন্তু সত্য লুকিয়েও রাখতে পারছিল না। সে বলল যে কিভাবে বাবার মৃত্যুর পর চাচা জমি নিজের নামে করানোর জন্য তাকে পাগল বলে ঘোষণা করে দিয়েছিল, কিভাবে সরপঞ্চ টাকা নিয়ে কাগজ তৈরি করিয়েছিল, কিভাবে গায়ের লোকদের ভয় দেখানো হয়েছিল, এবং কিভাবে এক রাতে তাকে এবং ছোট বিক্রমকে আলাদা করে দেওয়া হয়েছিল। বিক্রমকে শহর পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে মন্দিরের বাইরে ফেলে দেওয়া হয়েছিল। এটা শুনতেই বিক্রমের ভিতরের অফিসার পুরোপুরি জেগে উঠল। তার চোখে এখন আশু ছিল না, শুধু আইনের ঠান্ডা দীপ্তি ছিল। সে তুরন্ত নিজের ফোনে নিজের বিশ্বস্ত ডিএসপিকে কল করল, গা সোনাপুরের পুরো রেকর্ড বের করো, জমির কাগজ, সরপঞ্চ এবং গোপাল সিনহার নামে যা যা আছে সব। মা তার হাত চেপে ধরল, বেটা, আমি বলেছিলাম না আমার কিছু লাগবে না, তুই শুধু আমার কাছে থাক। কিন্তু এখন কথা শুধু মায়ের ছিল না, এটা সেই হাজারো মানুষের গল্প হয়ে উঠেছে যাদের জমি ছিনিয়ে তাদের রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। সেই রাতে বিক্রম নিজে স্টাডি রুমে বসেছিল। সামনে টেবিলে গায়ের কাগজ, জমির নকশা, পুরনো রেকর্ড ছড়িয়েছিল। প্রতিটি কাগজ তার শৈশবের এক একটা ক্ষত খুলে দিচ্ছিল। তখন ডিএসপির ফোন এলো, স্যার, মামলা খুব বড়, শুধু আপনার চাচা এবং সরপঞ্চ নয়, এদের পিছনে বিধায়ক অমিতাভ রায়ের নাম আসছে। পুরো এলাকায় গরিবদের জমি এইভাবে জবরদখল হয়েছে। বিক্রমের মুঠি শক্ত হয়ে গেল।
এখন এটা শুধু ব্যক্তিগত মামলা রইল না, এটা এক পুরো সিন্ডিকেট হয়ে উঠেছে, এবং সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়ে নিল সেই কেস নিজের হাতে নেবে। কিন্তু তাকে এটা জানা ছিল না যে অন্যদিকেও খবর পৌঁছে গিয়েছে। সেই গায়ে, সেই চাচার ঘরে এক লোক ফোনে ধীর গলায় বলছিল, সেই ছেলে জীবিত আছে এবং আইপিএস হয়ে গিয়েছে এবং শহরে পোস্টেড। ঘরে বসা গোপাল সিনহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তুরন্ত সরপঞ্চের দিকে তাকাল। যদি সে এখান পর্যন্ত পৌঁছে যায় তো সব শেষ হয়ে যাবে। সরপঞ্চ ধীরে বলল, তো পৌঁছতেই দিস না। এবং সেই মুহূর্তে বিক্রমের বিরুদ্ধে এক নতুন ষড়যন্ত্র তৈরি হতে শুরু করল। উধার বাংলোয় খাবার হয়ে গিয়েছিল, কিন্তু বিক্রমের চোখে ঘুম ছিল না। সে বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। তার মায়ের কাঁপা মুখ মনে পড়ছিল, চৌরাস্তার সেই বাটি মনে পড়ছিল, এবং সঙ্গে ডিএসপির কথা, বিধায়কের নাম তার কানে বাজছিল। তাকে জানা ছিল যে এখন এই লড়াই সহজ হবে না। এটা শুধু আইনের লড়াই ছিল না, এটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই ছিল। কিন্তু সে মনে মনে শপথ নিল, যেদিন সে বর্দি পড়েছিল সেদিনই সে ঠিক করে নিয়েছিল যে সে ভয় পেয়ে পিছিয়ে যাবে না। এবং সেই রাতে সে নিজের ডায়েরিতে শুধু এক লাইন লিখল, মায়ের আশুর হিসেব হবে। তাকে জানা ছিল না যে এই লাইন আসতে থাকা দিনগুলোতে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হয়ে উঠবে, এবং এই যুদ্ধে তাকে শুধু অপরাধীদের সঙ্গে নয়, নিজের সিস্টেমের সঙ্গেও লড়তে হবে। 3 দিন পর বিক্রমের ফরচুনার সেই রাস্তায় ছুটে চলছিল যেটা তাকে তার শৈশবের গা সোনাপুরের দিকে নিয়ে যাচ্ছিল। জানালার বাইরে ক্ষেত ছিল, সেই কাঁচা পথ, সেই পুকুর, সেই পিপল গাছ, সব কিছু ঠিক তেমনই ছিল। কিন্তু বিক্রমের ভিতরের ছেলেটা এখন আইপিএস অফিসার হয়ে উঠেছে। যত গাড়ি গায়ের কাছে এগোচ্ছিল তার শ্বাস ভারী হয়ে আসছিল। তার মনে পড়ছিল সেই দিন যখন সে এই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে শহরে নিয়ে যাওয়া হয়েছিল, বিনা এটা জেনে যে সে তার মায়ের সঙ্গে শেষবার দেখা করছে। গাড়ি গায়ের চৌরাস্তায় থামল তো পুরো গায়ে খবর ছড়িয়ে পড়ল, কোনো বড় অফিসার এসেছে। লোকেরা ঘর থেকে বেরিয়ে আসতে লাগল, বাচ্চারা দৌড়ে এলো, বুড়োরা দূরে দাঁড়িয়ে দেখতে লাগল। কিন্তু যেই বিক্রম গাড়ি থেকে নামল এবং তার দৃষ্টি চারদিকে ঘুরল, তাকে অনুভব হল যে এটা সেই গাঁ যেখান থেকে তার দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছিল। সবার আগে সে সোজা পঞ্চায়েত ভবনের দিকে এগিয়ে গেল। তার পিছনে সিপাহীরা ফাইল নিয়ে চলছিল। সরপঞ্চ আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল, মুখে নকল হাসি নিয়ে। সে হাত জোড় করে বলল, আইয়ে সাহেব, আমাদের গায়ে আপনার স্বাগত। বিক্রম তার দিকে তাকালই না, সোজা ভিতরে ঢুকে কুর্সিতে বসে গেল এবং বলল, জমির সব রেকর্ড নিয়ে আয়। তার কণ্ঠস্বরে এমন ঠান্ডা দৃঢ়তা ছিল যে ঘরে দাঁড়ানো সবাই কেঁপে উঠল। ফাইল সামনে এলো এবং যত বিক্রম কাগজ উল্টাতে লাগল, তার চোখে রাগের দীপ্তি বাড়তে লাগল। প্রতিটি কাগজ এক একটা গল্প বলছিল। গরিবদের জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে, বুড়োদের থেকে আঙুলের ছাপ নেওয়া হয়েছে, এবং সব কিছু আইনের নামে করা হয়েছে। তখন দরজায় এক আওয়াজ এলো, আরে সাহেব, এত ছোট বিষয়ের জন্য আপনি নিজে চলে এলেন? বিক্রম মাথা তুলল। তার সামনে তার চাচা গোপাল সিনহা দাঁড়িয়ে, সেই মুখ, সেই অহংকার, সেই চোখে লোভ। এক মুহূর্তের জন্য বিক্রমের হৃদয়ে জোরে ধক করে উঠল। শৈশবের সব স্মৃতি তার সামনে ভেসে উঠল, কিন্তু পরের মুহূর্তে তার মুখে আইপিএসের কঠোরতা ফিরে এলো। সে ধীরে বলল, গোপাল সিনহা, আপনার বিরুদ্ধে জমি জবরদখল, প্রতারণা এবং ষড়যন্ত্রের মামলা রুজু করা হচ্ছে। ঘরে নীরবতা নেমে এলো। সরপঞ্চের হাত থেকে ফাইল পড়ে গেল। গোপাল সিনহা প্রথমে হেসে উঠল, সাহেব, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা 10 বছরের পুরনো মামলা এবং উপর পর্যন্ত আমাদের যোগাযোগ আছে। এটা শুনে বিক্রম কুর্সি থেকে উঠে দাঁড়াল। তার চোখে ঠান্ডা আগুন জ্বলছিল। আইনের নাগালও উপর পর্যন্ত আছে। কিন্তু সেই মুহূর্তে বাইরে থেকে হইচই শোনা গেল। গায়ের কয়েকজন লোক জড়ো হয়ে চিৎকার করতে লাগল, সরপঞ্চ জিন্দাবাদ, গোপাল সিনহা জিন্দাবাদ। বিক্রম বুঝে গেল এসব আগে থেকে পরিকল্পনা করা হয়েছে, তাকে ভয় দেখানোর চেষ্টা চলছে। তখন তার ডিএসপি ধীরে এসে বলল, স্যার, বিধায়ক অমিতাভ রায় রাস্তায় আছেন, তারা ফোন করেছেন। বিক্রমের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তাকে জানা ছিল যে এখন আসল খেল শুরু হতে চলেছে। কয়েক মুহূর্ত পর কালো স্করপিও গায়ে ঢুকল। তা থেকে সাদা কুর্তা পায়জামা পরা এক লোক, বিধায়ক অমিতাভ রায়, তার সঙ্গে কয়েক ডজন লোক ছিল। সে ভিতরে এসে কুর্সি টেনে বসল এবং বলল, বিক্রমজি, আপনি নতুন এসেছেন, সিস্টেম বুঝুন, পুরনো মামলাগুলো নাড়াচাড়া করে কিছু হয় না। তার কণ্ঠস্বরে স্পষ্ট ধমকি লুকানো ছিল। বিক্রম তার চোখে চোখ রেখে বলল, সিস্টেমকে পরিষ্কার করতেই এসেছি। ঘরে উপস্থিত প্রত্যেক লোক বুঝে গেল যে এখন সংঘাত অনিবার্য। বিধায়ক হেসে বলল, আপনার মা কেমন আছেন? এটা শুনতেই বিক্রমের রক্ত ফুটতে শুরু করল। এর মানে ছিল যে তাদের সব কিছু জানা হয়ে গেছে। এটা শুধু জমির মামলা ছিল না, এখন এটা তার মা পর্যন্ত পৌঁছে গেছে। এটা সরাসরি হুমকি ছিল, কিন্তু বিক্রম নিজের রাগকে মুখে প্রকাশ করতে দিল না। সে শান্ত কণ্ঠে বলল,
খুব ভালো আছেন এবং শীঘ্রই এই গায়ের জমিতে তার অধিকার ফিরে পাবেন। বিধায়ক কুর্সি থেকে উঠতে উঠতে ধীরে বলল, দেখা যাবে বর্দি কতক্ষণ বাঁচায়, এবং বাইরে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রম তুরন্ত আদেশ দিল, গোপাল সিনহা এবং সরপঞ্চকে হেফাজতে নাও। সিপাহীরা এগিয়ে গেল, কিন্তু তখন বাইরে ভিড় উত্তেজিত হয়ে উঠল, পাথর ছোড়া শুরু হয়ে গেল, পরিস্থিতি খারাপ হতে লাগল। ডিএসপি বলল, স্যার, আমাদের পিছু হটতে হবে। কিন্তু বিক্রম পিছু হটার লোকদের মধ্যে ছিল না। সে নিজে বাইরে গিয়ে ভিড়ের সামনে দাঁড়িয়ে লাঠিচার্জের আদেশ দিল না, বরং মাইক নিয়ে বলল, যার জমি কেড়ে নেওয়া হয়েছে সে সামনে এগিয়ে আয়। আজ থেকে ন্যায়ের যাত্রা শুরু হবে। ভিড়ে দাঁড়ানো কয়েকজন বুড়ো সামনে এগিয়ে এলো। তাদের চোখে আঁসু ছিল। তারা গোপাল সিনহার দিকে আঙুল তুলল। এই আমাদের জমি কেড়ে নিয়েছে। এবং সেই মুহূর্তে ভিড় দুই ভাগে ভাগ হয়ে গেল। একদিকে ভয়, অন্যদিকে সত্য। বিক্রম বুঝে গেল যে এই লড়াই শুধু আদালত বা কাগজের হবে না, এটা মানুষের বিশ্বাসের লড়াই হবে। সে গোপাল সিনহা এবং সরপঞ্চকে গ্রেফতার করিয়ে নিল। কিন্তু তাকে জানা ছিল যে আসল শত্রু এখন বাইরে আছে, বিধায়ক অমিতাভ রায়, যার কাছে টাকা আছে, ক্ষমতা আছে এবং সিস্টেমের গভীরে তার যোগাযোগ আছে। গাঁ থেকে ফিরতে যাওয়ার সময় বিক্রমের গাড়িতে হঠাৎ পিছন থেকে এক ট্রাক ধাক্কা মারার চেষ্টা করল। ড্রাইভার কোনো মতে গাড়ি সামলে নিল। ডিএসপি চিৎকার করে উঠল, স্যার, এটা দুর্ঘটনা ছিল না, আক্রমণ ছিল। বিক্রম পিছনে ঘুরে দেখল, ট্রাক দ্রুত পালিয়ে যাচ্ছিল। তার চোখে এখন স্পষ্ট হয়ে গিয়েছিল, এই লড়াই জীবন মরণের হয়ে উঠছে। এবং সেই মুহূর্তে তার মায়ের কাঁপা মুখ মনে পড়ে গেল, এবং সে মনে মনে ঠিক করল, এখন সে শুধু আইন লড়াবে না, এখন এই লড়াই তার রক্তের। গাঁ থেকে ফিরে আসার পর বিক্রমের মনে হয়েছিল যে সে প্রথম পদক্ষেপ জিতে নিয়েছে। গোপাল সিনহা এবং সরপঞ্চ জেলে ছিল। গায়ের লোক প্রথমবার খোলাখুলি তার সঙ্গে দাঁড়িয়েছে, এবং মামলার ফাইল এখন শক্তভাবে তার হাতে ছিল। কিন্তু তাকে এটা জানা ছিল না যে আসল আঘাত এখনও বাকি ছিল, এবং সেই আঘাত তার হৃদয়ে হতে চলেছে। সেই রাতে সে নিজের অফিসে বসে মামলার রিপোর্ট পড়ছিল। তখন তার ফোনে বাংলোর গার্ডের ঘাবড়ানো কল এলো। স্যার, ম্যাডাম, মানে আপনার মা, সে আওয়াজ কাঁপছিল। বিক্রমের হৃদয় জোরে ধক করে উঠল। কি হয়েছে? অন্যদিক থেকে শব্দ ভেঙে ভেঙে এলো। স্যার, কয়েকজন লোক এসেছিল, তারা ম্যাডামকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। বিক্রম বিনা কথায় কুর্সি থেকে উঠে সোজা বাংলোর দিকে দৌড়াল। তার ফরচুনার সাইরেন বাজাতে বাজাতে শহরের রাস্তা চিরে চলছিল। তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, মা। বাংলোর গেটে পৌঁছতেই সে দেখল গার্ড দাঁড়িয়ে আছে, নোকরানি কাঁদছে, এবং ভিতরের ঘরে তার মা বিছানায় শুয়ে আছে। তার কপালে চোট লেগেছে, হাত কাঁপছে এবং চোখে সেই পুরনো ভয় ফিরে এসেছে, সেই ভয় যেটা সে চৌরাস্তায় দেখেছিল। বিক্রমের হৃদয় ভেঙে গেল। সে তার কাছে বসে তার হাত ধরল। মা, কে করল এটা? মা খুব কষ্ট করে চোখ খুলল এবং ধীরে বলল, বেটা, আমি তোকে মানা করেছিলাম না, তাদের সঙ্গে ঝগড়া করিস না। এটা শুনতেই বিক্রমের ভেতরে কিছু একটা বদলে গেল। এখন এটা শুধু আইনের লড়াই ছিল না, এটা তার মায়ের নিরাপত্তার লড়াই হয়ে উঠেছে। সে তুরন্ত পুরো শহরে নাকাবন্দির নির্দেশ দিল, সিসিটিভি ফুটেজ বের করালো এবং নিজের বিশেষ টিমকে সক্রিয় করে দিল। কয়েক ঘণ্টার মধ্যে তাকে জানা গেল যে আক্রমণকারীরা সেই লোক যারা বিধায়কের ঘনিষ্ঠ। কিন্তু কোনো সরাসরি প্রমাণ পাওয়া যাচ্ছিল না। সিস্টেমের খেল শুরু হয়ে গিয়েছে। ওপর থেকে ফোন আসতে লাগল যে এটাকে ব্যক্তিগত বানাস না, আপনি নতুন আছেন, সাবধানে। কিন্তু এখন বিক্রম থামার লোক ছিল না। সে নিজের মায়ের ঘরে এক পুলিশ পোস্ট বসিয়ে দিল, ডাক্তারকে 24 ঘণ্টার জন্য ডেকে নিল এবং নিজে সেই ঘরের বাইরে কুর্সি পেতে বসে গেল। পুরো রাত সে তার মায়ের হাত ধরে বসে রইল। তার মনে পড়ছিল সেই চৌরাস্তা, সেই বাকি, সেই ছেঁড়া শাল, এবং সে মনে মনে শপথ নিল যে এখন সে তাকে কখনো একা ছাড়বে না। কিন্তু সেই রাতে তার মা তার হাত চেপে ধীরে বলল, বেটা, যদি তোর কিছু হয়ে যায় তো আমি জীবিত থেকেও মরে যাব। এটা শুনে প্রথমবার বিক্রমের চোখ থেকে আঁসু গড়িয়ে পড়ল। একদিকে তার কর্তব্য ছিল, আইপিএসের বর্দি, এবং অন্যদিকে তার মা ছিল যে তাকে হারাতে ভয় পাচ্ছে। পরের দিন সে এক বড় সিদ্ধান্ত নিল। সে প্রেস কনফারেন্স ডাকল। পুরো শহরের সামনে সে জমি কেলেঙ্কারির পুরো নেটওয়ার্ক উন্মোচিত করে দিল। গোপাল সিনহা, সরপঞ্চ এবং তাদের পিছনে দাঁড়ানো বিধায়ক অমিতাভ রায়। মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেল। প্রথমবার কোনো আইপিএস অফিসার খোলাখুলি এক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ এনেছে। কিন্তু তার সঙ্গে বিপদও কয়েক গুণ বেড়ে গেল। সেই সন্ধ্যায় তার কাছে এক অজানা নম্বর থেকে কল এলো। কণ্ঠস্বর ঠান্ডা ছিল, বিক্রমজি, মামলা প্রত্যাহার করে নিন, না হলে পরের বার ধাক্কা নয়, গুলি চলবে। কল কেটে গেল। বিক্রম ফোন টেবিলে রেখে কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল। তার সামনে তার মায়ের মুখ ভাসছিল, তার শপথ ছিল, এবং অন্যদিকে তার কর্তব্য ছিল। সে ধীরে নিজের বর্দি দেখল, তার ওপর চমকানো 3 তারা,
এবং নিজেকে বলল, যদি আজ ভয় পাই তো এই বর্দির যোগ্য নই। সে তুরন্ত নিজের বিশেষ অপারেশন টিমকে ডেকে নির্দেশ দিল, অমিতাভ রায়ের সব আর্থিক রেকর্ড, কল ডিটেল এবং সম্পত্তির তদন্ত শুরু করো, এবং এই মামলা এখন শুধু জমি কেলেঙ্কারির থাকবে না, এটা হত্যার চেষ্টাও হবে। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। সেই রাতে ডিএসপি এসে বলল, স্যার, ওপর থেকে বদলির অর্ডার এসে গেছে, আপনাকে তুরন্ত অন্য পোস্টিংয়ে পাঠানো হচ্ছে। এটা স্পষ্ট ছিল, এটা সিস্টেমের জবাব ছিল, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিক্রম কয়েক মুহূর্ত চুপ করে রইল। যদি সে চলে যায় তো মামলা দুর্বল হয়ে পড়বে, এবং যদি না যায় তো সাসপেনশনের বিপদ আছে। কিন্তু সে হেসে বলল, অর্ডার মানব, কিন্তু যাবার আগে খেল শেষ করব। তার চোখে এখন এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সে সিদ্ধান্ত নিয়েছে যে যাই হোক সে পিছিয়ে যাবে না। এই লড়াই এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। একদিকে ক্ষমতা, টাকা এবং সিস্টেম ছিল, এবং অন্যদিকে এক আইপিএস অফিসার, তার মায়ের আঁসু এবং তার দেওয়া প্রতিশ্রুতি। এবং এখন পরবর্তী পদক্ষেপ ঠিক করবে, কি বিক্রম সিস্টেমের কাছে হেরে যাবে নাকি সিস্টেমকে মাথা নত করিয়ে দেবে। ডিএসপি আইপিএস, 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 আইপিএস।